আসসালামু আলাইকুম। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাস করব, সংসদে বাহাস করব। সওয়াল যদি আওয়ামী লীগের হয় তখন আমরা সবাই এক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করার পর দীর্ঘ 2 বছর পর আবারও 5 আগস্টে তিনি প্রকাশ্যে এসে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হওয়ার কথা ছিল। তবে একেবারেই লাপাত্তা হয়ে এআই এর মাধ্যমে তিনি ভয়েস ওভার দিয়েই জাতির সঙ্গে নতুন ধোকায় খেললেন। দর্শক, এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার ভার্চুয়ালি আসার কথা থাকলেও কেন তিনি অপ্রকাশ্য থেকে গেলেন? আসলে কি তিনি জীবিত রয়েছেন নাকি সুস্থ না অসুস্থ? এটা নিয়ে এখন নানা ধরনের গুঞ্জন ও প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দিল্লি জুড়ে। এই মুহূর্তে আমরা জানবো যে তার গণমাধ্যমকে কেন্দ্র করে কি ঘটেছে এবং আন্তর্জাতিক মহলে এর প্রভাব কি পড়তে পারে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। করেসপন্ডেন্টস ক্লাবে শেষ হলো শেখ হাসিনার, যিনি ঠিক আজকের তারিখে 2 বছর আগে ভারতে এসে নেমেছিলেন, তার প্রথম লাইভ প্রেস ইন্টারাকশন। পুরোদস্তুর সংবাদ সম্মেলন হয়তো এটাকে বলা যাবে না, কারণ আমরা শেখ হাসিনার কোনো ছবি দেখতে পাইনি, ভিডিওতে নয়, তিনি তার অডিও শুনতে পেয়েছি। কিন্তু এই প্রথমবারের মতো লাইভ, কোনো লিখিত ইমেল সাক্ষাৎকার নয় বা কোনো টেলিফোন সাক্ষাৎকার নয়, তিনি সরাসরি একঝাঁক সাংবাদিকের সামনে এলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করলেন। ওই একই সাংবাদিক সম্মেলনে তার ছেলে সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আমেরিকা থেকে, ছিলেন আওয়ামী লীগের অন্য নেতারাও, এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024-এ যে হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তিনি অনুতপ্ত কিনা, তিনি এইটার জন্য অনুশোচনা প্রকাশ করবেন কিনা, দুঃখ বা ক্ষমা প্রকাশ করবেন কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলটা ঠেলে দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কোর্টে, এবং সজীব ওয়াজেদ জয় তার উত্তরে বলেছেন, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ইন্ডেমনিটি বা রক্ষা কবচ দিয়েছে হত্যাকারীদের, তাতে এটা বলাই যেতে পারে যে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড রক্ষা কবচ পেলে অন্যটারও সেটা পাওয়া উচিত। তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে নিরাপত্তারক্ষী বা পুলিশদের হত্যাকাণ্ড যদি সেটা বৈধ হতে পারে, সেটার হত্যাকারীরা যদি সেটার জন্য আইনের রক্ষা কবচ পেতে পারেন, তাহলে অন্য হত্যাকাণ্ডগুলো সেই একই সুবিধা পাওয়ার অধিকারী, এটাই তারা দাবি করেছেন। আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাস এখন প্রশ্ন হলো, ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে তিনি কিছুদিন আগে যে ঘোষণা করেছেন সে ব্যাপারে আজ নতুন তিনি কি বললেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেশে ফেরার কি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়েছে, তিনি সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, বলেছেন ডিসেম্বরে ফিরব। বাংলাদেশ সরকারের সঙ্গে কি ব্যাকডোর কোনো আলোচনা হচ্ছে, পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে, তিনি সে প্রশ্নের উত্তরও এড়িয়ে গেছেন, তার ছেলেও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে, এই প্রশ্নেরও আমরা কোনো সরাসরি উত্তর পাইনি। তারা বলেছেন যে ভারত এর আগে বাংলাদেশ যখনই বিপদে পড়েছে তারা সাহায্যের জন্য এগিয়ে এসেছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, তাদের সেই বিশ্বাস আছে। ভারত যে আতিথ্য শেখ হাসিনাকে দিয়েছে তার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন। আরেকটা জিনিস তিনি যেটা বলেছেন যে বাংলাদেশের এখন প্রয়োজন রিকনসিলিয়েশন, অর্থাৎ ঐক্য সংহতির পরিবেশ, এখন রাজনৈতিক বিভক্তির সময় নয়। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি ফিরলে, তিনি দেশে ফিরলে তিনি চাইবেন সমস্ত মতপথের লোককে নিয়ে, রাজনীতির লোককে নিয়ে একটা রিকনসিলিয়েশনের পরিবেশ তৈরি করতে। এবং সভায় উপস্থিত অন্য আওয়ামী লীগ নেতারাও জানিয়েছেন তারা রিভেঞ্জ বা বদলা চান না, তারা চান ঘৃণা বা রাজনৈতিক বিদ্বেষকে আশা দিয়ে প্রতিস্থাপিত করতে, আশা দিয়ে রিপ্লেস করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে এফসিসির সভাকক্ষে চলেছে এই লাইভ ইন্টারাকশন, যার মধ্যে মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট শেখ হাসিনা অনলাইনে যুক্ত ছিলেন এই কনফারেন্সে। এবং
হলে কারা ছিলেন? তারা ছিলেন মূলত দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশীয় বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, এফসিসির কর্মকর্তারা, এফসিসির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীরা, এবং ভারত সরকারের বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। তবে ভারতের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন হাই কমিশনার ভিনা সিকরি ছিলেন, এবং অনলাইনে যারা যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। আমরা জানি সাকিব আল হাসান আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি এই মুহূর্তে খেলছেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বোতে। সেখান থেকেই তার পাঠানো একটি রেকর্ডেড অডিও বার্তা বাংলায় সেটা বাজিয়ে শোনানো হয়, কারণ তখন তিনি খেলায় ব্যস্ত ছিলেন বলে জানানো হয়েছে। পরে অবশ্য তাকে আমরা অনলাইনেও যোগ দিতে দেখেছি, কিন্তু তখন আর কোনো কথা বলতে শুনিনি। যারা দিল্লিতে যে বসে আছে তারা এখনো হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশে রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাজ করব, সংসদে বাহাজ করব। সোয়াল যদি আওয়ামী লীগের হয় তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয় আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি। যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই, ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে। সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব। এটাই হচ্ছে গণতান্ত্রিক বাক্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম লটা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে। সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবেন না, যত মেয়াদেই হোক, যতবারই হোক, 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশন দিয়েছি, আমরা সেই সংস্কার আনবো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতীয় গণমাধ্যমে বক্তব্য চলাকালীনই সাকিব আল হাসানের বাড়িতে বিভিন্নভাবে অতর্কিত হামলা চালানো হয়, এবং যে কোনোভাবেই আওয়ামী লীগ যখন মাথাচাড়া দিয়ে ওঠে, বাংলাদেশের আওয়ামী লীগের সেই স্তম্ভগুলো যেন বারবার গুড়িয়ে দেওয়া হয়। সাকিব আল হাসানের বাড়ি থেকে সর্বশেষ আপডেটটি জানবো এখন এই মুহূর্তে কোন অবস্থা, বিস্তারিত। আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এটি বিশ্ব ক্রিকেট অলরাউন্ডার ও মাগুরা আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়ি। এই বাড়িটি গতকাল রাত 9টার দিকে একদল দুর্বৃত্তরা এসে ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ দিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, ভারতের ফরেন প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ওই প্যানেলে সাকিব আল হাসানও বক্তব্য রাখেন। এই বাড়িটি, সাকিব হাসানের এই বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, সেই সাথে বোমা নিক্ষেপ করে। আমি যতটুকু জানি, 2024 সালের 5 আগস্টের পর থেকে এই বাড়িটিতে তাদের কেউ থাকে না। এই বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। আমি যেটুকু দেখেছি, এখানে সংযোগের চেষ্টা করা হয়েছে, পাশাপাশি কিছু জানালার কাজ ভাঙচুর হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে এবং ককটেল মেরেছে বলে আমি শুনতে পেয়েছি। সাকিব আল হাসানের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। মাগুরার সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা সাথে সাথে এখানে ছুটে আসি, এসে দেখতে পাই যে এখানে কেরোসিন তেল দিয়ে আগুন ধরানোর যে একটা প্রচেষ্টা করা হয়েছে, এবং আমরা তার গেটে আগুনের যে আঁচের দাগ সেগুলো আমরা দেখতে পেয়েছি, এবং বাড়ির যে জানালার গ্লাস, 3টি গ্লাস আমরা ভাঙচুর দেখতে পেয়েছি। ঘটনা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি 2টা জানালা কিন্তু এখানে ভেঙে গেছে। সেই খবর পেয়ে আসলে পরিস্থিতি একটু থমথমে, পুলিশ এসেছে এখানে,
কেউ কেউ বলছে যে ককটেল পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তো আমি এইমাত্র আসলাম এবং এসে দেখলাম যে আসলে তেমন বড় ধরনের কোনো ঘটনা না। গেটের পাশে একটু কালো দাগ আছে, হয়তো আগুন ধরাতে গিয়েছিল। পাশে আমরা পেট্রোলের একটা বোতলও পেয়েছি, ওইটাতে পেট্রোলের গন্ধ এখনও আছে। সে থেকে বোঝা যাচ্ছে যে ওই বোতলের মাধ্যমে পেট্রোল দিয়ে আগুন ধরাতে চেষ্টা করেছিল। একটি বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়টি একটি আলোচিত ঘটনা ইতিমধ্যে মাগুরায় মানে আমরা জানতে পেরেছি এবং আমরা পুলিশের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। মাগুরা সদর থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছিলাম যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।